চন্দ্রনাথ হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এই চন্দ্রনাথ গদ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে লিখতে পারছি না আমি, যেহেতু লেখা যাচ্ছে না এই পেজটাতে, তো আমি তো বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করবে, যে নইলে ওই পেজটাতে আমি লিখে দেবো। যেটা হচ্ছে তারাশঙ্কর, তোমাদের নোটসে লেখা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ উপন্যাসটি, সরি চন্দ্রনাথ গল্পটি, যেটা তার আগুন উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। এবং দুটো জায়গা থেকেই প্রথম পরিচ্ছেদ থেকে কিছুটা নেওয়া হয়েছে, আবার দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কিছুটা নেওয়া হয়েছে, আবার দুটো পরিচ্ছেদেরই কিছু অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে মূলত যে চরিত্রগুলো রয়েছে, যেখানে চন্দ্রনাথ যেটা নাম চরিত্র, নরেশ, হিরু, হিরু বলে একটা চরিত্র আছে, হেডমাস্টার মশাই, চন্দ্রনাথের দাদা, আর একটা হচ্ছে, দেখো আমরা রাধারানীতেও পড়েছি এই চরিত্রটা, এখানেও রয়েছে, সেটা হচ্ছে পদ্মলোচন। রাধারানীতেও এরকমই একটি চরিত্র পড়েছি, এখানেও একটা চরিত্র রয়েছে। চরিত্রগুলো অবশ্যই জানতে হবে, নামগুলো কি কি চরিত্র রয়েছে গল্পের মধ্যে, যার মধ্যে এখানেও একটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে পদ্মলোচন। ঠিক আছে, দেখবে ওখানেও ছিল পদ্মলোচন সাহা, এখানেও তাই। আর এখানেও সে অসাধু ব্যবসায়ী, প্রতারক, লোভী, সেম একদম ক্যারেক্টারটা। যেহেতু বীরভূমের লাভপুর জন্মগ্রহণ করেন, লাভপুরে, বীরভূম জেলার, তো সেখানকার মানুষদের একটা জীবনযাত্রাকে লেখক তুলে ধরেছেন। পরাধীন ভারতবর্ষ, তার স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, এই সমস্ত জিনিসগুলো যে প্রেক্ষাপটে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্পটা লিখছেন, সেই প্রেক্ষাপটে দেশভাগ, অর্থনৈতিক, মানুষের মধ্যে যে বৈষম্য, তাদের যে তোমার কি বলে, যুব সম্প্রদায় যারা কাজ পাচ্ছে না, ফলে তাদের মধ্যে কি হচ্ছে, একটা ক্রোধ তৈরি হচ্ছে, একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এই সব কিছুই, দেশভাগের যন্ত্রণা, দুর্ভিক্ষ, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, এই সব কিছু কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই গল্পের মধ্যে আমরা দেখছি। যেখানে চন্দ্রনাথ একটা খুবই আত্মমর্যাদা সম্পন্ন একটি ছেলে, যে মেধাবী, যে অহংকারী, যে একগুঁয়ে। ঠিক আছে, আর নরেশ যে হচ্ছে অত্যন্ত বিচক্ষণ, ভালো একটি ছেলে, হিরু যে তার সেরকম যোগ্যতা নেই কিন্তু তার সৌজন্যতা আছে, উদার সে, হেডমাস্টার মশাই যিনি আদর্শ একজন শিক্ষাগুরু, আর চন্দ্রনাথের দাদা যে কিনা ছিল খুবই শান্ত প্রকৃতির, আর পদ্মলোচন সাহা যে হচ্ছে একটা অসাধু ব্যবসায়ী। এই সব কজনকে কেন্দ্র করে গল্পটা গড়ে উঠেছে। গল্পটার মূল বিষয়টা হচ্ছে এই রকম, যে যেখানে স্কুলের পরীক্ষায় চিরকাল চন্দ্রনাথ প্রথম হয়ে আসে, দ্বিতীয় হওয়াটাকে সে কোনোদিন মেনে নিতেই পারে না। স্কুলের পরীক্ষায় চন্দ্রনাথ চিরকালই প্রথম হয়ে আসে, দ্বিতীয় হওয়াটা সে একেবারে মেনে নিতে পারে না। তাই জন্য দ্বিতীয় হওয়ার পুরস্কার সে গ্রহণ করেনি। এইবারে সে দ্বিতীয় হয়েছে এবং সে দ্বিতীয় হওয়ার পুরস্কারটা গ্রহণ করেনি। সে কি করেছে, প্রত্যাখ্যান করে হেডমাস্টার মশাইকে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, হেডমাস্টার মশাইকে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। যাক, খুব ভালো কথা। তারপর এবার কি হলো, তারপর যেটা হচ্ছে যে চন্দ্রনাথের দাদা যে কিনা সেই চিঠি প্রত্যাহার করার কথা বললেও বলে যে চন্দ্রনাথের সেই চিঠিটা প্রত্যাহার করা কোনো মতেই উচিত হয়নি। চন্দ্রনাথের সেই চিঠি প্রত্যাহার করা কোনো মতেই উচিত হয়নি। তাই তার কি করা উচিত, তার যেটা করা উচিত, এই সরি, হ্যাঁ, তোমার চিঠিটা দেওয়া উচিত হয়নি হেডমাস্টার মশাইকে। তাই মানে অ্যাকচুয়ালি তার ওই যে সে যে পুরস্কারটা পেয়েছে, দ্বিতীয় পুরস্কার, সেটা তার প্রত্যাহার করা উচিত হয়নি। তাই জন্য সেই চিঠিটা তার ফেরত নিয়ে আসা উচিত, বা সেটাকে, সেই পুরস্কারটা তার গ্রহণ করা উচিত। তো চন্দ্রনাথের দাদার
এই সমস্ত কথা শুনে চন্দ্রনাথ অত্যন্ত রেগে যায় এবং সে কি করে, সে দাদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। সে দুর্ভাগ্যবশত ইউনিভার্সিটির পরীক্ষায় প্রথম হতে পারে। সেই জায়গায় প্রথম যে স্থানাধিকারী হয় সে হচ্ছে হিরু। আবার এই হিরু কি হয়, সে স্কলারশিপ পায়, অথচ তার কিন্তু সেই যোগ্যতাটা নেই। এবার আত্মমর্যাদা বোধ সম্পন্ন চন্দ্রনাথ, হিরু যখন পুরস্কারটা পায় তখন তার স্কলারশিপের উৎসবে সে গড় হাজির থেকে এক প্রকার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে দেয়, এক প্রকার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই হলো মূল বিষয়টা। এই হলো মূল বিষয়টা গল্প। ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 1898 খ্রিস্টাব্দে জন্ম, 24শে জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামে। 1898 খ্রিস্টাব্দের 24শে জুলাই তার জন্ম বীরভূমের লাভপুর গ্রামে। আর 1971 14ই সেপ্টেম্বর তার হচ্ছে মৃত্যু হয়। ঠিক আছে, তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। তার বিখ্যাত লেখাগুলো মূলত সবগুলোই ওই 30 40 50-এর দশকে, অর্থাৎ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। তিনি তার কবি উপন্যাসে যথেষ্ট গান ব্যবহার করেছেন, এগুলো আমরা সবগুলোই সাহিত্যের ইতিহাসে পড়বো, তাই এখানে এত ডিটেলসে আর ব্যাখ্যা করছি না। এখানে একটা রাস্তার কথা বলা হয়েছে ফার্স্ট, যেখানে বলছে যে সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র, যেখান থেকে চন্দ্রনাথের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরছে। কে ভাবতে ভাবতে বাড়ি ফিরছে? না, নরেশ। নরেশ চরিত্রটি চন্দ্রনাথের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরছে, কারণ বহুকাল হয়ে গেছে চন্দ্রনাথ কালপুরুষের মতো, ঠিক আছে, মানে যেন জ্বলছে এখনো পর্যন্ত। আকাশের কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে এক প্রকার নরেশ আনন্দই পেয়েছে। ঠিক আমরা কালপুরুষকে কেমন দেখি, যেমন একটা তীর ধনুক হাতে যেমন একটি ছেলে দাঁড়িয়ে থাকলে যেমন লাগে, ঠিক সেরকম, তাই তো? তো তার সঙ্গেই ওই চন্দ্রনাথের তুলনা করা হচ্ছে। চন্দ্রনাথ কালপুরুষের মতোই জীবনে চলেছে, কখনো সে পিছন দিকে ফিরে তাকায়নি। ঠিক আছে, এই যে দেখো ওই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে। এটা সমস্তটাই ভেবেছে কে? ভেবেছে নরেশ ভেবেছে। নরেশ সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র থেকে বেরিয়ে আসছে এবং সে চন্দ্রনাথের কথাই ভাবতে ভাবতে বেরিয়ে আসছে। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কে ভেবেছে কথাটা। আর পাশাপাশি নরেশের আরো একটা চরিত্রের কথা এখানে মনে পড়ে, সেটা হচ্ছে হিরু। কারণ চন্দ্রনাথ, হিরু আর নরেশ এই তিনজনেই হচ্ছে সহপাঠী। চন্দ্রনাথ, হিরু আর নরেশ এই তিনজনেই হলো সহপাঠী। চন্দ্রনাথ, হিরু আর নরেশ এই তিনজনেই হচ্ছে সহপাঠী, এই কারণেই তাদের কথাগুলো মনে পড়ে যায়। এই যে দেখো আর একজনের কথা দেখো, আমি বললাম প্রত্যেকটা চরিত্র আগে বলেছি। নিশানাথ বাবু, যে হচ্ছে চন্দ্রনাথের দাদা, এগুলো কিন্তু দাগ দাও। তাহলে এখানে তিনটে চরিত্র, বন্ধু তিনজন, চন্দ্রনাথ, হিরু আর নরেশ। আর চন্দ্রনাথের দাদা হচ্ছে নিশানাথ বাবু, যে খুবই একজন সৎ মানুষ, যে শান্ত প্রকৃতির, কোন রকম কোনো বিরোধে যায় না। ঘরের মধ্যে কেউ নেই যেখানে নরেশ একটা আলোকিত ঘরের মধ্যে এই এই চরিত্রগুলোকে নিয়েই ভাবতে শুরু করে দিয়েছে। সামনেই আয়নায় যেন নরেশেরই প্রতিবিম্ব, এবং নরেশ সেখানে তার মানে যেন একটা তার ছায়া যেন তার মনকে আকর্ষণ করছে। ঠিক আছে, আচ্ছা, নরেশ আসলে কি ভাবছিল?
চন্দ্রনাথকে নরেশ ওই অন্ধকারের মধ্যে খুঁজছিল। একটা চন্দ্রনাথকে কেমন দেখতে আমরা প্রত্যেকটা লাইন আমি বলে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি কোনগুলো গুরুত্বপূর্ণ, জাস্ট একবার একটু বলে দিই গল্পটা। যে চন্দ্রনাথকে দেখতে হচ্ছে ভীষণ লম্বা, দীর্ঘাকায়, সবল, সুস্থ, নির্ভীক একটা কিশোর। তার চোখগুলো কপাল, চওড়া কপাল আর বড় বড় চোখ, আর কপালের মাঝখানে শিরা গেছে, যেন মনে হচ্ছে একটা ত্রিশূল চিহ্ন। ঠিক আছে, এবং সমস্ত উত্তেজনাতেই সেই শিরাগুলো ফুলে ওঠে। তাহলে এই হচ্ছে দীর্ঘাকায়, সবল, সুস্থ এবং নির্ভীক, এই ছিল চন্দ্রনাথ। স্কুলের হেডমাস্টার মশাইয়ের কথা এবার মনে পড়ছে। কার মনে পড়ছে? নরেশের মনে পড়ছে। আমি বলে দেব যে কোন জায়গাটা 1 নম্বর পরিচ্ছেদটা শেষ হয়েছে, কোথা থেকে 2 নম্বর পরিচ্ছেদের অংশ নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে হেডমাস্টার মশাইয়ের কথা মনে পড়ছে নরেশের, যেখানে তিনি বলছেন যে চন্দ্রনাথের বক্তব্যটা জেনে আসতে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে যেন সমস্ত স্কুলটা একেবারে চঞ্চল। প্রাইজ বিতরণের সময় সেকেন্ড প্রাইজ সে প্রত্যাখ্যান করেছে, কারণ জীবনে সে কোনোদিন সেকেন্ড হয়নি। চন্দ্রনাথ নিজেই যেন জেনে যেত যে পরীক্ষায় কে কত নম্বর পাবে। নরেশ এই বিষয়টাতে খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে চন্দ্রনাথের রেজাল্টের খসড়া দেখে খুব রাগ হয়ে গিয়েছিল নরেশের। চন্দ্রনাথ বলছিল যে সে যদি 550 পায়, মানে চন্দ্রনাথ যদি 550 পায়, তবে স্কুলে 2 জন ফেল করবে আর সবাই পাশ করবে। আর চন্দ্রনাথ যদি 525-এর নিচে পায়, তবে 10 জন ফেল করবে আর নরেশ থার্ড ডিভিশন পাবে। এগুলো সব আগে থেকেই চন্দ্রনাথ তার কল্পনায় ছিল। এবার এমন সময় চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু সামনে এসে চন্দ্রনাথের হাতে একটি পত্র দিয়ে বললেন, এ কি? চন্দ্রনাথ অসংকোচে জানায় যে সে সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছে। ঠিক আছে, মানে প্রত্যাখ্যান করেছে। তার কারণ কি? না, স্কুলে সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে। স্কুলে এই সেক্রেটারির ভাইপোই হচ্ছে হিরো। স্কুলে সেক্রেটারির ভাইপোই হচ্ছে এই চরিত্রটা, যেটা হচ্ছে হিরো। এই চরিত্রটা দুভাবে আসতে পারে। এক, হিরু ক্লাসে ফার্স্ট হয়েছে এবং তার সাথে সাথে সিমিলারলি সে প্যারালালি তার তোমার কি বলে, যে হচ্ছে কিনা যেই স্কুলের সেক্রেটারি ভাইপো। আচ্ছা, চন্দ্রনাথের সাহায্যে তার এই রেজাল্ট, কারণ প্রাইভেট মাস্টার ছিলেন স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার, যিনি পরীক্ষার সমস্ত প্রশ্ন গোপন রাখেননি, সবকিছুই প্রশ্নগুলো দিয়ে দিয়েছেন এবং উত্তর বিচারের সময় ইচ্ছাকৃতভাবে ভুল করে নম্বর দিয়েছেন। নিশানাথ বাবুর মুখে কথা সরছিল না। চন্দ্রনাথ দাদাকে আরো জানালো, অঙ্কের পরীক্ষার দিন সে চন্দ্রনাথেরই খাতা থেকে 3টে অঙ্ক টুকেছিল। মাস্টার মশাই আগে বলে দেওয়া সত্ত্বেও কিন্তু তার মনে ছিল না। কার মনে ছিল না? এটা হিরুর মনে ছিল না। সে চন্দ্রনাথের খাতা দেখেই 3টে অঙ্ক টুকেছিল এবং সে যেহেতু স্কুলের মাস্টার মশাইয়ের কাছেই পড়তো, সেই জন্য আগে থেকেই তাকে সমস্ত প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিশানাথ বাবু এই সমস্ত কথা শুনে বললেন যে যাই হোক, তবু তুমি তোমার হেডমাস্টার মশাইয়ের কাছে তোমাকে গিয়ে ক্ষমা চাইতে হবে, তুমি এটা প্রত্যাখ্যান করলে চলবে। তো চন্দ্রনাথ কিছুতেই রাজি হলো না। অবশেষে নিশানাথ সিদ্ধান্ত নিলেন যে ভাইয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না, পৃথক হয়ে যাবেন। চন্দ্রনাথ দাদার এই সিদ্ধান্ত মেনে নিল এবং তার দাদাও বিস্ময়ে অভিভূত হয়ে গেল। বোর্ডিং এর মাস্টার মশাইকে খবর দিতে গিয়ে নরেশ দেখলো মাস্টার মশাই আগের মতোই চিন্তান্বিত। তার কারণ হচ্ছে চন্দ্রনাথের সিদ্ধান্তের কোনো নড়চড় হয়নি। নরেশ বাধা দিয়ে জানালো চন্দ্রনাথ কারো কথাই শুনবে না। মাস্টার মশাই অবাক হয়ে বললেন, চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো।
দুদিন পরে শোনা গেল চন্দ্রনাথ সত্যি পৃথক হয়েছে। সম্পত্তি তো কিছু নেয়নি, তার ছিলই না, বাড়ি, কয়েক বিঘা জমি আর কিছু বাসন, সেসব ভাগ হয়ে গেল। নরেশকে চন্দ্রনাথ জানাচ্ছে যে হিরু এসেছিল, তার কাছে বলে গেছে যে চন্দ্রনাথের জন্য একটা স্পেশাল প্রাইজ দিতে চায়। এই হিরুই হচ্ছে স্কুলের সেক্রেটারির ভাইপো। হিরুর কাকাকে ধন্যবাদ জানিয়ে চন্দ্রনাথ বলেছে সে প্রাইজ নিতে পারবে না, কারণ এই প্রাইজ তার জন্য অপমানজনক। স্কুলের হেডমাস্টার মশাইও ডেকে পাঠিয়েছিল চন্দ্রনাথকে, তাকেও সে বলে দিয়েছে স্কুলের সঙ্গে তার সমস্ত দেনা পাওনা মিটে গেছে। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, আমি বলছি প্রথম থেকে যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। এই যে অংশটুকু এখনো পর্যন্ত যতটুকু বললাম, এই অংশটুকু হচ্ছে 1 নম্বর পরিচ্ছেদের অংশ। এই অংশটুকু হচ্ছে 1 নম্বর পরিচ্ছেদের অংশ, ঠিক আছে? এই অংশ অব্দি হলো 1 নম্বর পরিচ্ছেদ। তো যেখানে সে বলেই দিয়েছে যে স্কুলের সঙ্গে তার যাবতীয় দেনা পাওনা মিটে গেছে। এবার পরের অংশে আমরা দেখছি যেখানে নরেশ চলে গিয়েছে মামার বাড়িতে পরীক্ষার পর। পরীক্ষার পর হিরু তাকে চিঠি দিয়ে জানিয়েছিল পরীক্ষার ফলাফল। এবার চন্দ্রনাথের এই ফলাফল একেবারে মিলে গেছে হিরু স্কুলের সেক্রেটারির ভাইপো, যে কিনা স্কলারশিপ পেয়েছে। নরেশের কিন্তু সত্যি খুব দুঃখ হয়েছে, কারণ সে জানে চন্দ্রনাথ আর হিরুতে, মানে চন্দ্রনাথ আর হিরুর মধ্যে অনেক ফারাক। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে কোনো সন্দেহই ছিল না নরেশের, অথচ সে 25-এ 25 পায়নি। বাড়ি ফিরে নরেশ হিরুর বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, সেখানে গেছে, সে স্কলারশিপ পেয়েছে, তাই জন্য স্কলারশিপ পাওয়ার আয়োজনের জন্যই তার বাড়িতে একটা অনুষ্ঠান করা হচ্ছে হিরুর বাড়িতে। নরেশ কিন্তু প্রথমে গেল চন্দ্রনাথের বাড়ি, সেখানে কেউ নেই, দরজায় একটা তালা ঝুলছে। তারপর হিরুর বাড়িতে গেল, ব্যাপক সমারোহ, বিপুল সমারোহ যা হয়। বহু অতিথি এসেছে। হিরু জানালো যে সে নাকি বিদেশ যাচ্ছে, কারণ সে স্কলারশিপ পেয়েছে। কাকা তাকে বলেছেন এখন থেকেই আইসিএস এর জন্য তৈরি হতে। তো নরেশের তখন মনে পড়ছে চন্দ্রনাথের কথা। হিরুর কাছেই জানতে পারলো যে সে চলে গেছে। তো নরেশ তো জানতো যে হিরুর সঙ্গে আইসিএস তো দূরস্থ, হিরুর সঙ্গে তোমার কি বলে চন্দ্রনাথের হিউজ তফাৎ। মাস্টার মশাই এগিয়ে এলেন তাদের কাছে, নরেশের সাহিত্য চর্চা সম্পর্কে খোঁজ খবর নিলেন। তার লেখা কাগজে বেরিয়েছে শুনে খুব খুশি হলেন। চন্দ্রনাথ কোথায় গেছে, নরেশ সে কথা জানে কিনা জানতে চাইলেন মাস্টার মশাই, কিন্তু সে তো নীরবেই চলে গেছে। নরেশকে জানালো যাওয়ার আগে চন্দ্রনাথ তাকে একটা চিঠি লিখে গেছে, যাতে লেখা হিরুর নিমন্ত্রণ সে রক্ষা করতে পারলো না, আজই তার যাওয়ার দিন। হিরুর নিমন্ত্রণ সে রক্ষা করতে পারলো না, আজই তার যাওয়ার দিন। তার সাফল্যে চন্দ্রনাথ আনন্দিত। এই লাইনটা গুরুত্বপূর্ণ। নরেশ তার প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু কল্পনা করেছিল কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বেঁধে জনহীন পথে একা হেঁটে চলেছে, যেন কালপুরুষের মতো। ঠিক আছে, তাহলে এই অবধি হচ্ছে বলে পাঠ্যাংশের সেকেন্ড পার্টটা, যেখানে নরেশ নেই, পরীক্ষার পর সে তার মামার বাড়ি চলে গেছে এবং সেখানে হিরু তাকে চিঠি দিয়ে জানাচ্ছে তার ফলাফল কি হয়েছে। এই অংশটাতে শুরু হচ্ছে সেকেন্ড পার্টটা। আমি দুটো এই রাধারানী আর হচ্ছে তোমার রাধারানী আর হচ্ছে চন্দ্রনাথ আর চিঠি, এই তিনটে টিকাগুলো এক জায়গায় করে দেবো। আমি দেখছি চিঠির করে দেওয়া আছে কিনা বা এই তিনটেরই। আমি একবার প্রশ্নটা দেখে নিই, তারপর বলে দিচ্ছি।
এই দুটো এই উইকেই পেয়ে যাবে, তিনটে মানে টিকাগুলো। আচ্ছা, এখানে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে একদম প্রথমে যাও, এখানে হলো এই যে কোথা থেকে কে বেরোচ্ছে, এটা সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র থেকে চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরলাম, কে ভাবতে ভাবতে বাড়ি ফিরছে, এই অংশটা। আচ্ছা, তারপরে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়, কার আনন্দ হয়, কিসের সঙ্গে কার তুলনা করা হচ্ছে, এইগুলো। এটা গেল। আচ্ছা, এরপর হলো চন্দ্রনাথ, হিরু আর আমি সহপাঠী মানে নরেশ। চন্দ্রনাথের দাদা হচ্ছে তোমার নিশানাথ বাবু। এই লাইনগুলো দাগ দেবে যেগুলো যেগুলো বলছি। আচ্ছা, চন্দ্রনাথের কি ধরনের তার দৈহিক গঠনটা কেমন ছিল সেটা গুরুত্বপূর্ণ, এই যে এখানে রয়েছে। আচ্ছা, তার মধ্যে এই লাইনটা দেখো, আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয়, কি করি, এইটা। এই লাইনটা গুরুত্বপূর্ণ, আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনাতীত, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঘরে কেহ নাই, কার ঘরে কেহ নাই, সেটা হচ্ছে নরেশের। এখানে নরেশের কথা বলা হয়েছে। কালপুরুষের সঙ্গে বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এও হয়তো সেই বিচিত্র সমাবেশ, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এও হয়তো সেই বিচিত্র সমাবেশ, কেন বলেছে এই লাইনটা গুরুত্বপূর্ণ? এখানে আহ আমরা তিনটে চরিত্রকে দেখতে পাচ্ছি, চন্দ্রনাথ, হিরু আর নরেশ। এই তিনজনের উপস্থিতি বিচিত্র সমাবেশ তৈরি করেছে। তার কারণ চন্দ্রনাথ খুব দুর্দান্ত স্বভাবের, অর্থাৎ খুবই একগুঁয়ে স্বভাবের, খুবই তোমার কি বলে, যে খুবই সাহসিকতার পরিচয় দিতে পারে, যে হচ্ছে আত্মমর্যাদা বোধ সম্পন্ন, যে মেধাবী, এই একটা চরিত্র। আচ্ছা, হিরু হচ্ছে ততটাই শান্ত স্থির, আবার নরেশ হচ্ছে এই দুজনের মধ্যে মধ্যস্থতাকারী। এই কারণেই বলেছে হয়তো সেই বিচিত্র সমাবেশ, এখানে চরিত্রের কথা বলা হয়েছে, চরিত্রের বিচিত্র সমাবেশের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার হলো অলিক কায়াময় ছায়া, অলিক কায়াময় ছায়া, এই লাইনটা গুরুত্বপূর্ণ, অলিক কায়াময় ছায়া। এখানে কার ছায়ার কথা বলছে? এই অংশটাতে কথক নরেশ তার নিজের ছায়ার কথা বলেছেন, তার কায়ার ছায়া, তার মানে তার দেহের ছায়া। অংশটি কি খুব গভীরভাবে তাৎপর্যপূর্ণ, তার কারণ যখন সে নিজের ঘরে আয়নার মধ্যে নিজের ছবি দেখছে, কথকের মনে এমনটাই জাগ্রত হচ্ছে, অতীতের সমস্ত স্মৃতি তার মনে পড়ে যাচ্ছে। তাহলে এখানে কথককে কার জবানিতে গল্পটা শুরু হয়েছে? নরেশের জবানিতে।
নরেশের জবানিতে শুরু হয়েছে। আচ্ছা, এবার তোমার কি বলে চন্দ্রনাথের সেই চেহারার বর্ণনা, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর, অসাধারণ তার মুখাকৃতি, এই অংশটা অদ্ভুত মোটা নাক, এইগুলো বড় বড় চোখ, চওড়া কপাল, আর কপালের মধ্যিখানে যেন একটা কি রয়েছে, একটা ত্রিশূল চিহ্ন, যে চিহ্নটা দেখলে বোঝা যায় যেন কোথাও যেন কিশোর বয়সেই চন্দ্রনাথের কপালে একটা শিরার চিহ্ন দেখা যায়। আচ্ছা, এবার তো এটা গেল নরেশের চরিত্র মানে বর্ণনা। এবার হচ্ছে নরেশের হেডমাস্টার মশাইয়ের বর্ণনাটা কেমন ছিল, তার দেহের বর্ণনা দাও। শীর্ণ দীর্ঘকায়, একটা শান্ত প্রকৃতির মানুষ, বোর্ডিং এর ফটকের সম্মুখে চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছে, এই অংশটা। এটা হচ্ছে হেডমাস্টারের শরীরের বর্ণনা, দৈহিক বর্ণনা। তারপর আচ্ছা, তারপরে হচ্ছে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল এবং বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল। এই যে এই লাইনটা, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুল চঞ্চল এবং বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে বিদ্যালয়ের পরীক্ষায় সে দ্বিতীয় হয়েছে, কিন্তু সে জানতো যে সে দ্বিতীয় হতেই পারে না। ইচ্ছা করে সেক্রেটারির ভাইপো বলে হিরুকে দ্বিতীয় করে দেওয়া হয়েছে, এবং এই কারণে সে পুরস্কার নিতে যখন অস্বীকার করে চিঠি দেয় হেডমাস্টার মশাইকে, তখন স্কুলের কর্তৃপক্ষ, মাস্টার মশাই, ছাত্রমহল সবাই তার এগেনস্টে মানে বিরুদ্ধে চলে যায়। তাহার কথা অবহেলা করিতে পারিলাম না, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না, এই লাইনটা কার কথা না? বক্তা নরেশ তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা অবহেলা করতে পারেননি। তো মাস্টার মশাই তখন জানিয়েছিল যাতে চন্দ্রনাথকে তোমার কি বলে বলা হয়, একবার রিকোয়েস্ট করা হয় সে যাতে পুরস্কারটা গ্রহণ করে, সেই কারণেই চন্দ্রনাথ তার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছেন। তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। কার কথায় কে আশ্চর্য হয়ে গেছে? যেখানে চন্দ্রনাথের বাড়ি গিয়ে নরেশ দেখতে পায় যে একটা অল্প আলোয় বসে নিজের মনে চন্দ্রনাথ কিসব লিখছে, এবং সেখানে চন্দ্রনাথের কথা শুনেই নরেশ কিন্তু এক প্রকার আশ্চর্য হয়ে গিয়েছে। আচ্ছা, অর্থাৎ ওই যে এক্সামিনেশনের রেজাল্ট কে কত নম্বর পাবে বললাম যেগুলো, সেগুলো। এটা চন্দ্রনাথের ভাবনা ছিল যে আমার যদি 550 কি তার বেশি ওঠে, তাহলে স্কুলের এই রেজাল্ট হবে, মানে দুটো ফেল, দুটো ফেল। কে কে সেই দুটো ফেল, এই দুটো গুরুত্বপূর্ণ। কে কে দুটো ফেল? একটা হচ্ছে অমিয় আর একটা হচ্ছে শ্যামা, এছাড়া সবাই পাশ করবে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। যদি 550-এর উপরে পায় চন্দ্রনাথ, তাহলে কি হবে না, অমিয় আর শ্যামা ফেল করবে, এই দুজন, বাদ বাকি সবাই পাশ করবে। আর যদি সে 525-এর নিচে পায়,
তাহলে অন্তত 10টা ফেল হবে। হ্যাঁ, আহ, যেটা বলছি যে হ্যাঁ, এবারে যেটা বলছি সেটা হচ্ছে যে আহ, যদি মানে আর কি, যদি 550-525-এর নিচে পায় তাহলে অন্তত 10 জন 10টা ফেল করবে, আর তাহলে ওই নরেশকে বলেছিল তাহলে তুই থার্ড ডিভিশনে যাবি। এবার এই কথাটা শুনে তো নরেশের ব্যাপক রাগ হয়ে গিয়েছিল, তখন বলেছিল নরেশ এই কামনাই করেছিল যে এই দাম্ভিকটা যেন ফেল হয়, তো এই লাইনটাতে থাকতো। কিন্তু নরেশ জানতো যে এই চন্দ্রনাথ কি প্রকৃতির। নরেশ জানতো যে এই চন্দ্রনাথ কি প্রকৃতি, ঠিক আছে, সে যে হিরুর থেকে অনেক বেশি তোমার কি বলে ভালো, সেটা হচ্ছে সে সে যে হিরুর থেকে অনেক বেশি ভালো সেটা বলার অপেক্ষা রাখে না, এই আর কি। গেল। আচ্ছা, এবার হচ্ছে উম, পরেরটা দেখো, এখানে আরেকটা, এই যে এইটা, দিস ইজ ম্যাথমেটিক্স। দিস ইজ ম্যাথমেটিক্সটা কি? দিস ইজ ম্যাথমেটিক্সটা হচ্ছে যেখানে চন্দ্রনাথ বলছে যে চন্দ্রনাথ তো অত্যন্ত মেধাবী, তো সে কত পেতে পারে, সে বেশি পেলে কে ফেল করবে কে পাশ করবে, এই যে তথ্যটা দিয়েছিল, এটাই হচ্ছে তার একটা ভাবনা, এটাই হচ্ছে দিস ইজ ম্যাথমেটিক্স, এই কারণেই বলা হয়েছে। আচ্ছা, চন্দ্রনাথ স্কুলের কর্তৃপক্ষকে আঘাত দিয়েছিল, কেন আঘাত দিয়েছো সেটা তো বুঝতেই পারছো, যে সেকেন্ড প্রাইজটা সে রিফিউজড করেছিল, সেকেন্ড প্রাইজটা সে রিফিউজড করেছিল, সেই কারণে। আচ্ছা, এবার হলো, দেখো এখানে পরের যেটা, এই যে এই লাইনটা দেখো, তোমার অক্ষমতার অপরাধ, এইটা ইম্পর্টেন্ট। তোমার অক্ষমতার অপরাধ কাকে বলছে? এই কথাটা চন্দ্রনাথ তার দাদাকে বলছে, নিশানাথ বাবুকে বলছে। মানে সরি, নিশানাথ বাবু তার ভাইকে বলছে আর কি, ঠিক আছে, মানে চন্দ্রনাথকে বলছে তোমার অক্ষমতার অপরাধ। আচ্ছা, এবারে হলো, ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল, ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। এই যে ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল, এই লাইনটা গুরুত্বপূর্ণ, ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? নিশানাথ বাবুর উদ্দেশ্যে বলা হয়েছে, নিশানাথের উদ্দেশ্যে বলা হয়েছে। আচ্ছা, আর হলো আহ, এবার হচ্ছে যে
মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম, মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম। এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে নিশানাথ বাবু ভেবেই নিয়েছিল আর কোনো সম্পর্ক রাখবে না। হিরুই সেবার ফার্স্ট হয়েছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। এই লাইনটা ফার্স্ট হওয়ার ফলে কি হলো, হিরু সে তো স্কলারশিপ পেল। ওই লাইনটা গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। কোন প্রস্তাব? যেখানে চন্দ্রনাথ অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন, সেই কারণে যেহেতু সেই অবস্থায় হিরু প্রথম হয়েছে, তাই তার দ্বিতীয় হওয়াটা এখানে তার জন্য অপমানজনক এবং তাকে ওই পুরস্কার দেওয়াটা। দেখো তাহলে এই অবধি হয়ে গেল। এবার আমরা দেখছি নরেশ তার পরীক্ষার পর মামার বাড়ি চলে গেছে। এটা 2 অধ্যায় থেকে নেওয়া হয়েছে, মানে অংশটা থেকে, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। হিরু তাকে চিঠি পাঠাচ্ছে এবং তাকে পরীক্ষার ফলাফল জানাচ্ছে। আচ্ছা, নরেশ কটা ট্রেনে ফিরছে সেটা গুরুত্বপূর্ণ। নরেশ প্রথমে এসেছিল, তারপরে এসে সে কোথায় গেল? প্রথমে সে চন্দ্রনাথের বাড়ি গিয়েছিল। এই যে আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি, এই অংশটা গুরুত্বপূর্ণ। হিরুর বাড়িতে গেলাম সন্ধ্যায়, যেখানে গিয়ে দেখতে পাচ্ছে জন্দুয়ের ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা সবাই উপস্থিত ছিলেন। কারা কারা উপস্থিত ছিল সেটা দেখো। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে তার খ্যাতি ছিল। এবার হিরু কোথায় যাবে স্কলারশিপ পেয়ে? হিরু যাবে হচ্ছে বিদেশে, যেখানে গিয়ে সে আইসিএস পরীক্ষার জন্য, বিলেতে গিয়ে সে আইসিএস পরীক্ষার জন্য তৈরি হবে। বিলেতে যাবার আমার বড় স্বাদ নড়ু, মানে নরেশকে বলছে। আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে। এই লাইনটা আমার কিন্তু বারবার মনে পড়ছিল চন্দ্রনাথকে। কার মনে পড়ছিল? এবার মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হলো। সেই শীর্ণকায় দীর্ঘাকায় মানুষটি একটা এন্ডির চাদর খানি, কিসের চাদর গায়ে দিয়েছিল সেইটা। আচ্ছা, ওই লাইনটা তুই নয় তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখানে হিরু স্কলারশিপ পেয়েছে, আনন্দ হচ্ছে, তার তার বাড়িতে একটা অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। এই অবস্থায় নরেশের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তাদের স্কুলের প্রধান শিক্ষক। সেখানেই মাস্টার মশাই নরেশকে তুমি বলে সম্বোধন করছে। নরেশ জানে যে কোনো ছাত্র যখন তার স্কুল থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু তাকে আর মাস্টার মশাইদের ধারণা তার প্রতি তাদের অধিকারবোধ হ্রাস পায়। দেখো এই যে নিচেই লেখা আছে, মাস্টার মশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব যে ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলেই সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। তাই জন্য তাকে ওই শব্দটা বলা হয়েছে। আচ্ছা, এটা গেল। আর হলো সাহিত্য চর্চা কেমন হচ্ছে। আর এখানে একটা লাইন দিয়েছে, শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড, হওয়াই উচিত বস্তু। এই শব্দটা কেন বলছে? যে এখানে এই শব্দটা বলছে শিক্ষক মহাশয়, তিনি নরেশকে পরামর্শ দিচ্ছেন যে পড়ার সময় সাহিত্য চর্চাটা কম করা উচিত, কিন্তু সাহিত্য চর্চা যেন সে ছেড়ে না দেয়। মাস্টার মশাইদের মতে সাহিত্য চর্চা করা উচিত।
আর এই জায়গা থেকে তিনি এই উক্তিটি তুলে ধরেছেন। এই উক্তিটা কোথা থেকে তুলে ধরা হয়েছে একটু নোট ডাউন করবে। এটা অলিভার গোল্ডস্মিথের দ্য ডেজার্টেড ভিলেজ, দ্য ডিসার্টেড ভিলেজ, এখান থেকে নেওয়া হয়েছে। অলিভার গোল্ডস্মিথ, অলিভার গোল্ড, GOLD, গোল্ডস্মিথ, SMITH, গোল্ডস্মিথের যেখানে ডেসার্টেড ভিলেজ থেকে এই উদ্ধৃতিটি তুলে ধরা হয়েছে। কারণ মাস্টার মশাই জানেন যে মনের সুখ দুঃখ আনন্দ বেদনা সবটুকুরই প্রতিফলন কোথায় আমরা দেখতে পাই, প্রকাশ ঘটে সাহিত্যের মধ্যে। এই কারণেই মাস্টার মশাই নরেশকে এই কথাটা বলেছেন। হিরু বলছে যে নরেশ এই চন্দ্রনাথ তাকে একটা চিঠি দিয়ে গেছে, যে যেখানে সে তার এমন দিনের অনুষ্ঠানে, যে তাদের বাড়িতে যে উৎসব হচ্ছে সেখানে সে থাকতে পারছে না, আর স্কলারশিপটা কি এমন বড় জিনিস, ভালোবাসা জানিবে এটাই বলল, আর তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, এই বলে চন্দ্রনাথ চলে গিয়েছে। লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট। মাথার উপরে গভীর নীল আকাশে ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে। কেন এই লাইনটা বলা হয়েছে? যে এখানে চন্দ্রনাথ সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, সে প্রীতিভোজে অংশগ্রহণ করেনি হিরুর, এমন অবস্থায় সে গ্রাম ত্যাগ করে চলে গেছে, সে আত্মসম্মানের প্রতীক। তার এই একাকী যাত্রাকে নরেশ কি বলেছেন, কার সঙ্গে তুলনা করেছেন? বিদ্রোহী মানসিকতার সঙ্গে তুলনা করেছেন, যেখানে মাঠ ঘাট প্রান্তরকে ফেলে সে এগিয়ে চলেছে। তার যাত্রাপথের সাক্ষী কারা হয়েছে? না নীল আকাশের ছায়াপথ, আর তার একলা পথের সঙ্গী সেই প্রদীপ্ত কালপুরুষ। এই জন্য এই শব্দটা বলা হয়েছে। বোঝা গেল পুরো চন্দ্রনাথটা? কারোর কি কোনো জায়গায় অসুবিধা আছে বুঝতে? বুঝতে অসুবিধা নেই তো এই অংশটা কারোর? সব কটা লাইন বলে দিয়েছি, টিকাগুলো শুধু দিয়ে দেবো। দেখো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, প্রশ্ন তোমাদের দেওয়াই আছে গল্পের মধ্যে অনেকটা, শুধু টিকাটা দেখে নিচ্ছি আছে। আচ্ছা টিকাটা দেওয়া নেই, শুধু সেটুকুই দেবো। আর ওইটা লিখে নেবে গোল্ডস্মিথের কোথা থেকে নেওয়া হয়েছে, মানে অলিভার গোল্ডস্মিথের যে লাইনটা থেকে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে অংশটা ইংরাজি একটা কোটেশন, ঠিক আছে? সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড, দ্য ডেসার্টেড ভিলেজ থেকে নেওয়া হয়েছে, দ্য ডেসার্টেড ভিলেজ। ওকে, ডেসার্টেড ভিলেজ থেকে নেওয়া হয়েছে। চলো এবারে হলো চিঠি। চিঠি স্বামী বিবেকানন্দ। চিঠির গল্পটার নিচে আগে বলে দিচ্ছি পুরোটা, আর তার নিচে দেখো আছে এই যে চরিত্রগুলো, চরিত্রগুলো তুলেই তো টিকা আসবে। চরিত্রগুলো এখানে সবগুলো দেওয়া আছে, তোমাদের টেক্সটেই দেওয়া আছে। মিস নোবেল কে, স্টার্ডি কে, মিস মুলার কে, তারপর সেভিয়ার কে, সেভিয়ার দম্পতি মিস ম্যাকলাউড, মিসেস বুল, এই সবগুলো দেওয়া আছে। চলো চিঠি পড়বো স্বামী বিবেকানন্দের লেখা। স্বামী বিবেকানন্দ চিঠিটি কাকে লিখছেন? মার্গারেট নোবেল, যাকে আমরা বলে থাকি ভগিনী নিবেদিতা। ঠিক আছে, ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে
তিনি তার চিঠি লিখছেন। ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে তিনি তার চিঠি লিখছেন। যেহেতু এটা বেশ কঠিন আছে, আমি একেবারে লাইনগুলো তুলেই বলে দিচ্ছি। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের তিনি এটা লিখছেন আলমোড়া থেকে। আলমোড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওই জায়গায় আলমোড়া। 29শে জুলাই 1897। 29শে জুলাই 1897 এই জায়গায়। আলমোড়া বলে একটা জায়গা, ঠিক আছে, যেখানে কল্যাণিয়া মিস নোবেল স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। ঠিক আছে, মিস নোবেল মানে ভগিনী নিবেদিতাকে তিনি লিখছেন, বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ডের পত্রাবলী নামক পত্র সংকলন থেকে গৃহীত হয়েছে। এটা 371 নম্বর মানে চিঠি আর কি। এটা হচ্ছে 371 নম্বর চিঠি। আবার বলছি, এটা বাণী ও রচনা এই গ্রন্থের সপ্তম খণ্ডের পত্রাবলী নামক পত্র সংকলন থেকে গৃহীত হয়েছে। তিনশো একাত্তর সংখ্যক পত্র, 371 সংখ্যক পত্র। এই মুহূর্তে আলমোড়া উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ডে অবস্থিত আলমোড়া। এটা একটা পাহাড়ি একটা ছোট্ট শহর আলমোড়া, হিমালয় রেঞ্জের। একটা ঠান্ডা পাহাড়ি শহর, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। সেই জায়গা থেকে স্বামী বিবেকানন্দ তার অনুপ্রেরণায় নোবেল ভারতে এসেছেন সমাজ সংস্কারমূলক কাজ করবেন, ভগিনী নিবেদিতা কাজ করবেন বলে। এবং তার সেই কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। স্টাডির চিঠির মাধ্যমে বিবেকানন্দ তা জানতে পেরে নোবেলকে আলোচ্য পত্রটি লেখেন। স্টাডির চিঠির মাধ্যমে বিবেকানন্দ তা জানতে পেরে নোবেলকে আলোচ্য পত্রটি তিনি লিখলেন। তিনি এক কথায় বলছেন যে ভারতবর্ষে দারিদ্রতা আছে, কুসংস্কার আছে, অস্পৃশ্যতা আছে, জাতিভেদ আছে, এই সমস্ত কিছু আছে। এছাড়াও পরাধীন ভাষীর উপর আবার ইংরেজদের অত্যাচার রয়েছে। দেশবাসীর সঙ্গে তাদের ইংরেজদের যে ঘৃণা, ভয়, বিদ্বেষের সম্পর্ক রয়েছে। এই অবস্থায়, এই আর্থ সামাজিক পরিস্থিতিতে, এতটা ভয়ঙ্কর, এতটা হতাশাজনক আর্থ সামাজিক পরিস্থিতিতে তোমার কি বলে, অনভিজ্ঞ নোবেল, যিনি কি ভারতবর্ষে এসে ভারতবর্ষের এই দুঃখ, দারিদ্রতা, এই কুসংস্কার দূর করতে পারবেন? এবং এটা দূর করতে গেলেও আবার তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বলেই বিবেকানন্দের মনে হয়েছিল। তাই এই বিষয়ে তিনি আগে থেকেই নোবেলকে একটা সচেতন করে দিয়েছিলেন, সচেতন করে একটা পত্র লিখেছিলেন। ঠিক আছে, এটাই হচ্ছে এই পত্রের মূল বিষয়বস্তু বা প্রেক্ষাপট। তাহলে 1897 সালের 29শে জুলাই তিনি আলমোড়া থেকে লিখছেন, মিস মার্গারেট ই নোবেলকে লিখছেন। চিঠিটা বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ডের একটা পত্রাবলী, সপ্তম খণ্ডের পত্রাবলীর পত্র সংকলন থেকে নেওয়া হয়েছে। পত্র সংকলনের এটি 371 নম্বর পত্র।
371 নম্বর পত্র। কল্যাণিয়া মিস নোবেল স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসছো এবং এটা এই সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে জানতে পারলাম। আচ্ছা, এখানে মিস স্টাডির যে চিঠি কালকে পেয়েছি, অর্থাৎ মিস স্টাডি তার সম্পূর্ণ নামটা কি জানবে, সেটা হচ্ছে মিস স্টাডির সম্পূর্ণ নাম মিস ই টি স্টাডি, যিনি হচ্ছেন বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। ইংল্যান্ডে যখন তিনি যান তার বেদান্ত ধর্ম প্রচার করতে, সেই সময় তার ব্যাপক সহায়তা পেয়েছিলেন সেই দেশে। এই স্টাডি কিন্তু ভারতে থাকাকালীন আলমোড়াতে তপস্যা করেছিলেন। এই মিস স্টাডির চিঠি থেকে বিবেকানন্দ এটা জানতে পেরেছেন যে তার অন্যতম একজন ইউরোপিয়ান শিষ্যা মিস নোবেল, যিনি ভারতে আসছেন এবং ভারতে আসার জন্য তিনি বেশ দৃঢ় সংকল্প এবং তিনি চান ভারতে এসে কাজ করতে। কল্যাণিয়া মিস নোবেল, এই সম্বন্ধটির উদ্দেশ্য কি? এই সম্বন্ধটির উদ্দেশ্য তো আমরা জানি যে ওই যে আলমোড়া থেকে চিঠিটা লেখা হয়েছে ওইটা। আর মিস নোবেলের পুরো নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, ঠিক আছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তার পুরো নাম, যিনি বিবেকানন্দের অনুপ্রেরণায় ভারতে আসছেন। স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি বাগবাজারে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা পরবর্তীকালে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে পরিচিত। আচ্ছা, এখানে একটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিভিআই, যেটা সব থেকে বেশি আসে। পুরুষের যে নারীর একজন প্রকৃত, ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের যে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, এই লাইনটা ভিভিআই। তোমার শিক্ষা ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। ঠিক আছে? এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একজন সিংহীর প্রয়োজন এটা। ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন ভগিনী নিবেদিতাকে। প্রকৃত সিংহীর প্রয়োজন, ঠিক আছে? প্রকৃত সিংহী, কারণ স্বামীজি তাকে এই কথাটিই বলেছেন। তুমি নিজেকে এদেশে এলে, এই লাইনটা, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। অর্থাৎ কি বলছে, যে ভারতে পূর্বে তৎকালীন ভারতবর্ষ এবং ভারতবাসীদের সম্পর্কে নিবেদিতার সম্মুখ একটা ধারণা তিনি দিতে চেয়েছেন। কারণ ভারতীয়দের মধ্যে কুসংস্কারাচ্ছন্নতা, দারিদ্রতা, তারপরে অজ্ঞানতা, এগুলো ভীষণ পরিমাণে বিদ্যমান। তারা বঞ্চিত, তারা অবহেলিত। এই অবস্থায় বাইরে থেকে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত, তাই জন্য তাদের অসহায়তা, দুরাবস্থার শেষ নেই। এই লাইনটা ইম্পর্টেন্ট, যেটা বললাম। এবারে হলো শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে, এই লাইনটা। শ্বেতাঙ্গ যারা ইংরেজ, তারা তোমাকে খামখেয়ালি মনে করবে, ইউরোপিয়ান যারা। তারপরে হচ্ছে তুমি ঠিক সেই রূপ নারী
তুমি ঠিক সেইরূপ নারী, তুমি ঠিক সেইরূপ নারী যাকে যাকে আজ প্রয়োজন। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। সেই কারণেই তার মনে একটা মিস মুলারকে নিয়ে একটা অন্যরকম ধারণা থাকলেও পরবর্তীকালে সেটা আর ছিল না। এই আমার প্রতিজ্ঞা, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। এছাড়া আচ্ছা, এছাড়া দাঁড়াও, আচ্ছা শ্বেতাঙ্গের এটা তো বলে দিয়েছি। এরপর হলো কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার থেকে নিশ্চয়ই জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। তার কারণ ভারতীয় সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন। আগেই বলে দিয়েছেন বিবেকানন্দ, বারবার বলেছেন দারিদ্রতা ছিল, জাতিভেদ ছিল, অস্পৃশ্যতা ছিল। এখানকার আবহাওয়া কিন্তু ইউরোপের মতো নয়। এখানে ইউরোপীয় দেশে কি হয়, ওখানে তো ঠান্ডার দেশ। তোদের আবহাওয়া আর আমাদের আবহাওয়া কি সেম? সেম নয়। ওদের ওখানে রোদই ওঠে না। ইংল্যান্ডের আকাশ সবসময় একটা থমথমে ভাব। আর ওখানে সর্বদাই ঠান্ডা। ওখানে সর্বদাই হচ্ছে একটা ঠান্ডা, ঠিক আছে। এই অবস্থায় কি হয়, ওখানে ওখানকার মানুষজন যেহেতু ঠান্ডা থাকে সব সময়, তাদের কাজের প্রতিও তাদের এই যে এত বেশি গরম, মানুষ গরমে কাজ করতে পারে না তো এই ধরনের, কিন্তু ওদের ওখানকার ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, যেখানে মানুষ তার ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারে। আর ওদের তো সুখ স্বাচ্ছন্দ্য, মানে ওদের ওখানে যে ধরনের বিলাসিতা, তো আমাদের এখানে সেই ধরনের বিলাসিতা দেখা যায় না। তাই এখনকার মতো তখন ছিল না, ওরা বরাবরই সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বেড়ে উঠেছে। তাই জন্য এখানে আসার অনেক আগেই স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে জানিয়ে দিচ্ছেন ভারতবর্ষের আবহাওয়া কিন্তু সেরূপ নয়, আর এখানে কোনো সুখ স্বাচ্ছন্দ্য তুমি সেরকম আশা করো না। তাই জন্য কর্মে প্রবৃত্ত হওয়ার আগে তুমি জেনে নাও ভালো করে, কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। মানে তুমি আগে থেকে জেনে নাও ভালো করে কি ধরনের পরিবেশ সেটা রয়েছে। এবার এখানে তিনি একটা লাইন তুলে বলেছেন যে মরদ কি বাত হাতি কা দাঁত, মানে আমার কথা হচ্ছে একদম হাতির দাঁতের মতোই শক্ত। মানে আমি একবার যেটা বলে দিই সেটা আমার প্রতিজ্ঞা, একবার বেরুলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। কেন বলছেন এই কথাটা, এই যে তিনি বলেছেন একটু আগেই, দেখো আমরা জানি যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে, এই লাইনটার জন্য, ঠিক আছে। তাই জন্য তুমি ভেবে নাও এখানে এলে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, কিন্তু যদি তুমি ভারতবর্ষের এই বিষয়গুলোর সম্পর্কে অবহিত থাকো, যদি তুমি জেনে যাও, তাদের পাশে থাকতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো কষ্ট হবে। এটাই। আচ্ছা, এবার হলো এই আমার প্রতিজ্ঞা হলো। আচ্ছা, খাঁটি লোকের এটাও বললাম। আচ্ছা, আচ্ছা এবার হচ্ছে বলছে, দেখো এই লাইনটা, কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কেন এই কথাটা তিনি বলছেন, বলছেন যে তোমার তার বর্তমান সংকল্প যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন,
তোমারও নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা তাদের জন্য। ঠিক আছে, তো এখানে তিনি বলছেন তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অদ্ভুত যে অস্থির চিত্ততা, কারো কারোর সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো। কারণ স্বামীজির মতে মিস মুলার নিজের ভাবে একজন চমৎকার মহিলা হলেও তার মধ্যে একটা নেত্রীসুলভ মনোভাব রয়েছে। এটা মিস মুলার সম্পর্কে বলা হয়েছে এই কথাটা। মিস মুলার দেখো এই যে এখানেই আছে, মিস মুলার একটা চমৎকার মহিলা, ওনার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে যে কিছু কিছু মানে কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। ঠিক আছে, এটা গেল। আর হচ্ছে যে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, এই কথা স্বামী বিবেকানন্দ কার সম্পর্কে বলছেন? মিস মুলার সম্পর্কে জানিয়ে রাখছেন ভগিনী নিবেদিতা। তার কারণ মিস মুলারের মধ্যে একটা নেত্রীসুলভ মনোভাব রয়েছে। মুলারের ধারণা টাকা দিলেই বোধহয় পৃথিবীটাকে বদলে দেওয়া যায়। তাছাড়া তিনি ভীষণ রুক্ষ মেজাজের ছিলেন, তাই মিস মুলার থেকে একটু সতর্ক থাকাটাই ভালো, এটাই তিনি বলতে চেয়েছেন। ঠিক আছে, এইবার হলো দেখো পরের অংশটা যেটা বলছে মিস সেভিয়ার। এই সেভিয়ার খুবই দম্পতি যে কিনা দুজনেই তারা ইংরেজ, কিন্তু এদেশীয়দের যারা ঘৃণা করতো না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। ঠিক আছে, যারা নারীকুলের রত্ন বিশেষ, তাহলে নারীকুলের রত্ন বিশেষ কারা? সেভিয়ার দম্পতি, তাই তো? মিসেস সেভিয়ার স্পেশাল। আর এই সেভিয়ার দম্পতি দুজনেই ইংরেজ, কিন্তু তারা আমাদের দেশের জন্য অনেকটা কাজ করেছিল। ইভিন স্টাডি, তুমি এলে তাদেরকে সহকর্মী রূপে পাশে পেতে পারবে। ঠিক আছে, এছাড়া আমেরিকার সংবাদে জানলাম যে আমার আরো দুজন বন্ধু যারা আমেরিকান ছিলেন, মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল, এই শরৎকালে ভারতে পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো। একজন পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স 50, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে দেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার একঘেয়েমি, পথের একঘেয়েমিটা অনেকটা দূর হবে। আচ্ছা, এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমিটা দূর হবে, এই লাইনটা দাগ দিয়ে রাখো। এই লাইনটা দাগ দিয়ে রাখো, কারণ এখন আমেরিকা থেকে ফ্লাইটে আসতে আমাদের দেশে সময় লাগে 18 থেকে 20 ঘন্টা। ঠিক আছে, তখন আসতে সময় লাগতো 3 মাস, তাও আর জাহাজে করে। তখন তার প্লেন এইভাবে ছিল না, জাহাজে করে আসতে হতো, ইংল্যান্ড হয়ে, আমেরিকা হয়ে, তোমার কি বলে ওদিকে তারপরে এশিয়ান কান্ট্রি হয়ে, যেখানে দিয়ে তোমার আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে, তবে ভারতবর্ষে আসতে হতো। এইরকম অবস্থা। তাহলে ভেবে দেখো, এই জায়গায় 3 মাস সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য পথটার কথা বলা হয়েছে, খুব একঘেয়েমি পথ। মিস্টার আডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড়ই শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলেই মনে হয়। এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই চরিত্রগুলো অবশ্যই দেখবে। মিসেস বুল, এই যে মিস নোবেল, এখানে তার পুরো নামটা দেওয়া আছে, যেটাকে আমরা ভগিনী নিবেদিতা বলছি। তিনি আজকের নিবেদিতা যে বালিকা বিদ্যালয়, সেটা তিনি তৈরি করে গেছিলেন। তিনি কোথায় মারা গিয়েছিলেন, তার লেখা উল্লেখযোগ্য বইগুলো কি ছিল? স্টাডি কে ছিল? আগেই বলেছেন, স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন স্টাডি হচ্ছে খুব একজন ইংরেজ ভক্ত স্বামী বিবেকানন্দের, কিন্তু তিনি খুব ভালো মহিলা ছিলেন। মিস মুলার, ওই যে যেটা মিস মুলার ভাবতেন যে সবকিছু টাকা দিয়েই হয়ে যায়, তিনি অর্থ সাহায্য করেছিলেন। সেভিয়ার হচ্ছে একজন তোমার কি বলে ইংরেজ শিষ্যা, যিনি বেদান্ত প্রচারে জীবনটাকেই তিনি উৎসর্গ করেছিলেন। সেভিয়ার দম্পতি, ওনার হাজবেন্ড ক্যাপ্টেন ছিল জাহাজে, ক্যাপ্টেন J.H. সেভিয়ার, এবং তার স্ত্রী মিসেস সেভিয়ার। মিসেস ম্যাকলাউড, মিসেস বুল, চরিত্রগুলো কিন্তু জানতে হবে। এখানে আরেকটা লাইন আছে, বলছি সেটা, সেটা হচ্ছে এই লাইনটা, কিন্তু তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। মঠাধ্যক্ষাসুলভ সংকল্প,
কেননা তার দুটো কারণ কি কি, তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা, এই লাইনটা। কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্প, এই লাইনটা ইম্পর্টেন্ট। হলো, চিঠি বলে দিলাম, আশা করি আর ভুল হবে না। শুধু একটু চরিত্রগুলো পড়তে হবে, মিসেস সেভিয়ার, মিসেস বুল, স্টাডি, মিসেস মুলার, আর হচ্ছে তোমার কি বলে, এদিকে হচ্ছে তোমার ভগিনী নিবেদিতা, নোবেল, আর ম্যাকলাউড। এই কটা চরিত্র একটু ভালো করে পড়তে হবে, কে কোন দেশ থেকে বিলং করছে সেইটা, কে আমেরিকা থেকে আসছে, কেউ ইংল্যান্ড থেকে আসছে, হয় আমেরিকা নইলে ইংল্যান্ড। একমাত্র মিসেস বুলই হচ্ছে যিনি নরওয়ের বাসিন্দা, ঠিক আছে। এইটুকু করলে একটু কষ্ট করে পড়াশোনাটা করে ফেলতে হবে। আর এই মাসে কিন্তু আমি পুরো নেব পরীক্ষা, 90 মার্কসের এক্সাম নেব এই মাসে, 90 মার্কসের পুরো সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী, ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা বলো, চিঠি নিয়ে কারোর কিছু আছে? আমি প্রত্যেকটা লাইন বলে দিয়েছি, কোন জায়গা থেকে চিঠি, আর যেটা বললাম চন্দ্রনাথ, কোন জায়গা থেকে কোন অংশটা নেওয়া হয়েছে, যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারো। বলো। নেই তো, ঠিক আছে। কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, হ্যাঁ? খেয়াল রাখবে। আচ্ছা, এবার এদিকে এসো, চিঠির দেখো, আমি শুধু টিকাগুলো দিয়ে দেবো তোমাদেরকে, ওটা সবই আমি এখানে দেওয়া আছে। আর আগের পরীক্ষাটা দেওয়া হয়েছে সবার? চিঠি, এ দেখো বিষয় সংক্ষেপ তো দেওয়াই আছে, এই যে চরিত্রগুলো তোমার এ নেওয়া হয়েছে, পাঠ্য চিঠিটি কোথা থেকে লেখা হয়েছে সেইটা, আর এই যে এমসিকিউ গুলো এইভাবে করে দেওয়া আছে, আনসার সব করে দিয়েছি। এই যে পাঠ্য চিঠিটার উৎস, এটা 371 নম্বর চিঠি। কোথা থেকে নেওয়া হয়েছে চিঠিটা? পত্রাবলী থেকে, তাই তো? এটা নেওয়া হয়েছে বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ডের পত্রাবলী। চলো লিখে দিই, বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ড। সপ্তম খণ্ডের পত্রাবলী, যেখানে পত্র সংকলন কত, 371। ঠিক আছে। এই লেখার মধ্যে দিয়ে বেদান্ত ধর্মকে প্রচার করা হয়েছে, লেখার মধ্য দিয়ে বেদান্ত ধর্ম প্রচার, জাতীয়তাবাদী চিন্তা,
দেখো তো এটা কেন এরকম হচ্ছে, আমি দেখছি পরে। জাতীয়তাবাদী চিন্তা আর তোমার কি জাতীয়তাবোধ, মানবতাবোধ, এগুলি প্রকাশ পেয়েছে, ঠিক আছে। জাতীয়তাবোধ, মানবতাবোধ, এগুলো সব প্রকাশ পেয়েছে। পেজটাতে কোনো সমস্যা হচ্ছে না, যাই হোক। দেখো এখানে প্রত্যেকটাই যে লাইনগুলো তুলে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো আছে। ঠিক আছে, একটু করাই, হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকে ছোট গল্পটা জাস্ট একটু বলে দিই, যতটা সম্ভব বলে দিই। আচ্ছা, এমনিতে নোটস তো দিয়েছি তোমাদের, উপন্যাসটা তো করিয়ে দিয়েছি। ছোট গল্প থেকে আমার যেটা যেটা আগে বলার আছে, যেগুলো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, মানে শরৎচন্দ্র সম্পর্কে একটা একটা ওভারঅল ডিসকাশনে যেতে চাইছি। কিছুটা তোমাদেরকে নোট দিয়ে দেবো, মানে বুঝিয়ে দেবো, দিয়ে নোট। যদি আমরা বলি যে শরৎচন্দ্রের আহ, পথের দাবি কি, পথের দাবি হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, ঠিক আছে। আচ্ছা, শরৎচন্দ্রের যদি আমরা ছোট গল্পটাকে ডিসকাস করি, তাহলে শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলাদি। মূলত তিনি সেই ছদ্মনামে লিখতেন। তার লেখা প্রথম যে ছোট গল্প, সেটা হচ্ছে, বলতে পারবে প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির। শরৎচন্দ্রের লেখা প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির। তোমাদের যে নোটটা দিয়েছি, নোটটার মধ্যে দুটো, মানে যেটুকু দিয়েছি তার মধ্যে শরৎচন্দ্রের ছোট গল্পটা কি আছে, একটু দেখেছো কেউ? আচ্ছা, যাকে শরৎচন্দ্রের প্রথম ছোট গল্পটা হচ্ছে মন্দির, ঠিক আছে। তার জন্মস্থান যেহেতু ওই দেবানন্দপুর গ্রাম ছিল, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জগত্তারিণী পদক পান, জগত্তারিণী, জগত্তারিণী পদক পেয়েছিলেন 1923 সালে। 1923 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জগত্তারিণী পদক পেয়েছিলেন। তার লেখা তাহলে প্রথম ছোট গল্প কি ছিল? মন্দির ছিল, ঠিক আছে। আচ্ছা, তার লেখা শরৎচন্দ্রের লেখা মূলত আমরা এটাকে বলতে পারি যে শরৎচন্দ্রের লেখা যদি আমরা বলি যে মন্দির গল্প লিখে তিনি কুন্তলিন পুরস্কার কবে পান, সেটা হচ্ছে 1930। মন্দির গল্পটি লিখে তিনি কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। মন্দির গল্প লিখে তিনি কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে 1930।
আচ্ছা, মন্দির গল্প লিখে তাহলে তিনি কুন্তলীর পুরস্কার পেলেন, আমরা দেখছি যে 1930। শরৎচন্দ্রের মানে 1309 বঙ্গাব্দে এটা বলতে পারি, ঠিক আছে, 1309 বঙ্গাব্দে, এবং এটি ছদ্মনামে তিনি লিখেছিলেন। ছদ্মনামে তিনি এই তোমার কি বলে গল্পটি লিখেছিলেন। পরবর্তীকালে বরদিদি গল্প প্রকাশ, বরদিদি তার উপন্যাসের মধ্যেও পড়ে, আবার বরদিদি মানে ওটা গল্পের থেকে তুলনামূলক একটু বড় ছিল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং তার যমুনা পত্রিকায় বেরোয় রামের সুমতি। রামের সুমতি তিনি লিখলেন ছোট গল্প, যেটা যমুনা পত্রিকায় বেরিয়েছিল 1319 বঙ্গাব্দে। 1319 বঙ্গাব্দে। আচ্ছা, এছাড়া তার পথ নির্দেশ বিন্দুর ছেলে, বিন্দুর ছেলে বেরোচ্ছে 1320-তে। বিন্দুর ছেলে বেরোচ্ছে 1320-তে। তেরোশো কুড়িতে বেরোচ্ছে বিন্দুর ছেলে। আচ্ছা, তার অন্যতম যে গল্পগুলো, বিন্দুর ছেলে বেরোলো 1320। এছাড়া তার অন্যান্য গল্পগুলোর মধ্যে হচ্ছে মেজদিদি, ছোট গল্প মেজদিদি। মেজদিদি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়, ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় 1321। 1321 কার্তিক সংখ্যা, 1321 কার্তিক সংখ্যা। আচ্ছা, এখানে আমি বলবো যদি ইংরাজিতে সালগুলো জানতে চাই, তাহলে মেজদিদি হচ্ছে 1915। ঠিক আছে, মেজদিদি হচ্ছে 1915। আচ্ছা, বিন্দুর ছেলে বললাম, বিন্দুর ছেলে হচ্ছে 1320, 1320 বঙ্গাব্দ। ইংরাজি সালটা হচ্ছে 1320 হলে বাংলায় হচ্ছে তোমার 1914। 1914 বিন্দুর ছেলে। যেগুলো মনে রাখতে হবে সাল, সেইগুলোই বলছি যেগুলো গুরুত্বপূর্ণ। মহেশ মনে রাখবে, মহেশ, মহেশ হচ্ছে 1923। মহেশ হচ্ছে 1923। মহেশ 1923, 1329 বঙ্গাব্দ, 1329 বঙ্গাব্দ। আর তোমার কি বলে পত্রিকা হচ্ছে বঙ্গবাণী, বঙ্গবাণী পত্রিকা। বঙ্গবাণী পত্রিকায় মহেশ প্রকাশিত হয়, বঙ্গবাণী পত্রিকায় মহেশ প্রকাশিত হয়। শরৎচন্দ্র নিজে যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন, যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি নিজে যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন। আচ্ছা, এছাড়া উল্লেখযোগ্য হচ্ছে দর্পচূর্ণ। দর্পচূর্ণ হচ্ছে 1321। দর্পচূর্ণ,
চূর্ণ হচ্ছে 1321, 1321। এটা হচ্ছে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়, ভারতবর্ষ পত্রিকায়। পত্রিকা হচ্ছে ভারতবর্ষ পত্রিকা, ঠিক আছে। আর হলো অভাগীর স্বর্গ, অন্যতম আরেকটা হচ্ছে অভাগীর স্বর্গ 1329। 1329 হচ্ছে অভাগীর স্বর্গ, যেটা হচ্ছে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্গবাণী, বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় অভাগীর স্বর্গ 1329 সালে। এই সময় এই গল্পগুলো লেখার সময় তিনি অধিকাংশ নয় বর্মায় লিখেছেন, অথবা তিনি ভাগলপুরে লিখেছেন, বা হাওড়ায় থাকাকালীন লিখেছেন, ঠিক আছে। তাহলে হাওড়া নইলে ভাগলপুর, বিহারের, অথবা বার্মা। ছোট গল্পের যে সীমিত রীতি সেটা তিনি সব ক্ষেত্রে মানেননি, ঠিক আছে। অভাগীর স্বর্গটা বলে দিলাম। আচ্ছা, আর হচ্ছে মামলার ফল, মামলার ফল পার্বণী পত্রিকায় লিখেছেন 1325-এ। মোটামুটি এইটুকু জেনে রেখে দাও। এবার হচ্ছে ওনার প্রেমের যে গল্পগুলো, সেগুলো যেমন মন্দির, যেমন অনুপমার প্রেম, যেমন কাশীনাথ। তাহলে প্রেমের গল্প কোনগুলো? প্রেম বিষয়ক গল্প মন্দির, অনুপমার প্রেম, কাশীনাথ। আচ্ছা, ওনার স্নেহ বাৎসল্য, সাংসারিক, এগুলো হচ্ছে দর্পচূর্ণ। আর পারিবারিক বিভিন্ন বিরোধ যে গল্পগুলো, সেগুলো হচ্ছে রামের সুমতি, যেমন হচ্ছে তোমার বিন্দুর ছেলে, এই গল্পগুলোর মধ্যে ঘটেছে আমরা দেখতে পাই। ছবি বলে ওনার একটা গল্প আছে, যেটা প্রাক ইংরেজদের, মানে বর্মার পটভূমি, প্রাক ইংরেজদের কাহিনী নিয়ে তৈরি। আর সামাজিক যে বিভিন্ন সংস্কার, এইগুলো নিয়ে যে গল্পগুলো রয়েছে, সেটা হচ্ছে অভাগীর স্বর্গ, একাদশী বৈরাগী, আর মহেশ, যেখানে গ্রামীণ জীবনের সমাজ সমস্যার যে দিকগুলো রয়েছে সেগুলো চিত্রিত হয়েছে। মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় 25টি গল্প রচনা করেছিলেন, প্রায় 25টি গল্প রচনা তিনি করেছিলেন, ঠিক আছে। তার মধ্যে 1309 বঙ্গাব্দে ছদ্মনামে মন্দির গল্পটি লিখে তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছেন। এটা বলেই দিয়েছি, ব্যাস এগুলো মোটামুটি জানলেই হবে। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমি এবার শরৎচন্দ্রের যে ছোট গল্পটা আছে, এটা নিয়ে তোমাদেরকে একটা আলাদা করে নোট করে দেবো, যতটুকু যা আছে থাক, আলাদা আর একটা নোট। এই অংশটা অনেক জায়গায় পাবে না, এটাকে ঠিক জায়গায় ঠিক করে পরপর সাজিয়ে নোটটা করে দেবো। এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি, যেহেতু সোমবার দিনকে ক্লাস নেব, তার মধ্যে ওই যাবতীয় যা টিকা বাকি আছে গদ্যগুলো, সেই টিকাগুলো দিয়ে দেওয়া, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পটাকে একটা সুন্দর নোট। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাক। সোমবার দিন আবার ক্লাস করাবো, ঠিক আছে। আমি টাইমটা একটু পরে বলে দেবো, ঠিক আছে। 2-1 দিন পরে বলে দিচ্ছি সোমবার কখন ক্লাস করাবো, এই সময় না রাত।